বয়স নেহাত কম নয় মহিলার, অন্তত বছর ৪৫ তো হবেই। মুখেও ভাঙচুর এসেছে টুকটাক। তবে সাজগোজের কি বহর! চোখে গাঢ় আইলাইনার, ঠোঁটে চড়া লিপস্টিক, গালে থুতনিতে ব্লাশ অনের উৎকট ছোপ, কাজ ছোঁয়া স্টেপ কাট চুলে সরু সরু সোনালি টান। দামি সিফন শাড়ির সঙ্গে ব্লাউজটিও বিপজ্জনক রকমের সংক্ষিপ্ত। বোঝাই যায় খুকি সাজার চেষ্টায় মহিলার কোনো খামতি নেই। মিতিন এক দৃষ্টে লক্ষ্য করছিল মহিলাকে। শুধু মেকআপই নয়, মহিলার ভাবভঙ্গিও একটু যেন কেমন কেমন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই হাজির হয়েছে ভর সন্ধেবেলা। বলল কি যেন জরুরি দরকার, অথচ টানা ৫ মিনিট বসে আছে সোফায়। মুখে বাক্যটি নেই। ঘাড় ঝুলিয়ে রং করা বুড়ো আঙুলের নখ খুঁটছে এক মনে। নার্ভাস বোধ করছে কি, নাকি সংকোচ? পোশাকের জেল্লাই বলে দিচ্ছে মহিলা যথেষ্ট পয়সাওয়ালা ঘরের। এই ধরনের মহিলারা যে যে কারণে পেশাদার গোয়েন্দাদের দ্বারস্থ হয় তা মোটামুটি জানে মিতিন। হয় বর বুড়ো বয়সে কারো সঙ্গে লটঘট চালাচ্ছে, তার পিছনে কেউ লাগাতে চাই, নয়তো নিজেই কোনো কেচ্ছা বাঁধিয়ে ফেসে গেছে, ব্ল্যাকমেলারের পাল্লায় পড়ে হাঁসফাঁস দশা। উদ্ধার পেতে শরণাপন্ন হয়েছে মিতিনদের। এর কেসটা কি, ১ নম্বর না ২ নম্বর? মিতিন অবশ্য খোঁচাখুচিতে গেল না। মহিলার আড় ভাঙানোর জন্য নরম গলায় বলল, চা চলবে নাকি একটু? মহিলা মুখ তুলেছে, চোখ পিটপিট করে বলল, যদি হয় লিকার টি উইথ সুগার। হ্যাঁ, ১ চামচ। উঠে আরতিকে নির্দেশ দিয়ে সোফায় ফিরল মিতিন। বসতে বসতে বলল, আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি ম্যাডাম। বলিনি না? মহিলা ফ্যালফ্যাল তাকালো। আমি লাবণ্য, লাবণ্য মজুমদার। মহিলার দৃষ্টি যেন ঠিক স্বাভাবিক নয়, কেমন ঘোলাটে ঘোলাটে, উদ্ভ্রান্ত। মিতিন ফের জিজ্ঞেস করল, কাছাকাছি কোথাও থাকেন কি? খুব দূরে নয়, গড়িয়াহাটে। গড়িয়াহাটের কোথায়? এমআরএল টাওয়ার। গড়চায় ঢুকেই যে ১০তলা বিল্ডিংটা, যে বাড়িতে বিখ্যাত গায়ক অরুণ চক্রবর্তী থাকেন। হ্যাঁ হ্যাঁ, উনি 5th ফ্লোরে, আমরা ৮ তলায়। আমরা মানে? আমি আর আমার হাজব্যান্ড। আপনাদের ছেলে মেয়ে? একটি মেয়ে, বিয়ে হয়ে গেছে। এমআরএন টাওয়ারের 2nd ফ্লোরে আমাদের আর একটা ফ্ল্যাট আছে, মেয়ে জামাই সেখানেই থাকে। বেশ। মিতিন সোফায় হেলান দিল। এবার বলুন আপনার সমস্যাটা কি? কথায় কথায় বেশ খানিকটা সহজ হয়েছিল লাবণ্য। আবার চুপ মেরে গেছে, তাকাচ্ছে এদিক ওদিক। হঠাৎই চোখের মনি স্থির করে বলল, আমার খুব বিপদ। মিতিন মনে মনে বলল, সে আর বলতে। মুখে বলল, কি হয়েছে? মাই লাইফ ইজ ইন ডেঞ্জার। আপনি আমাকে বাঁচান প্লিজ। সামওয়ান ইজ ট্রাইং টু কিল মি। মেরে ফেলতে চাইছে? মিতিনের চোখ সরু। কেন? জানি না, তবে আমাকে স্লো পয়জনিং করা হচ্ছে, আমি টের পাচ্ছি। কিভাবে? আমার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, দেখুন দেখুন। লাবণ্য উত্তেজিত মুখে হাত দুটো বাড়িয়ে দিল। কীরকম রাশ বেরিয়েছে দেখুন। আরও অনেক জায়গায় আছে, পায়ে, পেটে, বুকে। বাদামি বাদামি ছোপও পড়ছে, ঘাড়ে, গলায়, কপালে। অথচ ৩-৪ মাস আগেও আমার স্কিন কত সুন্দর ছিল। হঠাৎ কেন এসব হচ্ছে বলুন? ঝুঁকে ভালোভাবে নিরীক্ষণ করল মিতিন। লাবণ্যর হাতে শুকনো হামের মতো গুড়ি গুড়ি দানা ফুটেছে বটে, কিন্তু প্রসাদিত মুখমণ্ডলে ছাপছুপ খুঁজে পাওয়া দায়। মহিলা ম্যানিয়ায় ভুগছে না তো? অতিমাত্রায়
রূপ সচেতন মধ্যবয়সী মহিলারা চামড়া টামড়ার ব্যাপারে বড্ড বেশি স্পর্শকাতর থাকে। তিলকে তাল করে ফেলে অনায়াসে। হালকা গলায় মিতিন বলল, শুধু এইসব দেখেই আপনি ধরে নিলেন আপনাকে স্লো পয়জনিং করা হচ্ছে? আরও সিমটম আছে। কিছু খেতে ইচ্ছে করে না, কেমন একটা বমি বমি ভাব, ওয়েট লুজ করছি, চোখ দুটো হঠাৎ হঠাৎ খুব চুলকোয়, মাঝে মাঝেই জল কাটে। তাই এসব তো অনেক কারণেই হতে পারে ম্যাডাম। হঠাৎ বিষের চিন্তাটা আপনার মাথায় এলো কেন? কারণ আমি জানি, কিছুদিন আগে একটা বইতে পড়েছি, ওখানে আর্সেনিক পয়জনিংয়ের যা যা উপসর্গ লেখা আছে সবকটাই আমার সঙ্গে হুবহু মিলে যায়। ও, এই ব্যাপার? পুঁথি পড়ে ভয়? মিতিনের ঠোঁটের কোণে চিলতে হাসি ফুটে উঠল। অমনি লাবণ্যর নজরে পড়েছে হাসিটা। থরথর উত্তেজনা নিভে গেল দুপ করে। মুখ ফ্যাকাশে সহসা। স্থিমিত স্বরে বলল, বুঝেছি, আপনি বিশ্বাস করছেন না, কেউই করে না। এ যে আমি কি জ্বালায় পড়েছি। আরতি চা এনেছে। ট্রে থেকে কাপ ডিশ তুলে লাবণ্যকে বাড়িয়ে দিল মিতিন। হাতে নিল লাবণ্য, তবে ডিশের ওপর কাপ কাঁপছে তিরতির। মিতিন মৃদু স্বরে বলল, এত নার্ভাস হচ্ছেন কেন মিসেস মজুমদার? বিষ যে আদেও আপনাকে দেওয়া হচ্ছে সে ব্যাপারে আগে ডেফিনিট হন। ডাক্তার দেখিয়েছেন? আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান দেখেছেন। তার মতে মুখটুকে এরকম পিগমেন্টেশন নাকি এই বয়সে হয়েই থাকে। র্যাশগুলোও নাকি জাস্ট স্কিন ডিজিজ, কোনো কসমেটিক্স থেকে অ্যালার্জি। একটা মলমও দিয়েছিলেন, লাগিয়েছি, কিচ্ছু হয়নি। পরশু অ্যাপয়েন্টমেন্টটা উনি বদলে দিলেন। লাবণ্যর গলা ফের চড়তে শুরু করেছে। সেন্টার টেবিলে নামিয়ে রাখল চা। রাগ রাগ ভঙ্গিতে বলল, ভাবুন, উনি আমার ভমিটিং টেন্ডেন্সিটাকেও পাত্তা দিতে নারাজ। একটা লিভার টনিক লিখে দিয়েই তার দায়িত্ব শেষ। আর চোখের ব্যাপারটা তো উনি শুনলেনই না। আই স্পেশালিস্ট দেখাতে বললেন। অর্থাৎ ডাক্তারবাবু পয়জনিংয়ের সম্ভাবনাটা মানছেন না, তাই তো? কিন্তু ডাক্তারবাবুর কথায় আপনার আস্থা নেই। তাহলে সেকেন্ড কাউকে দেখাচ্ছেন না কেন? কার কাছে যাই বলুন তো? কে বিশ্বাস করবে? বাড়ির লোকেরাই যেখানে হেসে উড়িয়ে দিচ্ছে। বাড়ির লোক মানে কে? হাজব্যান্ড? মেয়ে জামাইও আছে। সবার ধারণা এটা আমার একটা বাতিক। অথচ আমি তো বুঝছি কিভাবে আমাকে। মহিলার গলা ধরে এসেছে। না, এর মাথা থেকে বিষের ভূত নামানো বেশ কঠিন। 2-1 সেকেন্ড ভেবে নিয়ে মিথিন গুছিয়ে বসল। মুখে একটা ভারী কি ভাব ফুটিয়ে বলল, ঠিক আছে, ধরে নিলাম আপনিই ঠিক, কিন্তু পয়জনিং তো ছেলে খেলা নয়। এর সঙ্গে জীবন মৃত্যু জড়িয়ে আছে। অতএব এর একটা কার্যকারণ থাকবেই। প্রথমে প্রশ্ন আসবে, কে বিষ দিচ্ছে? তারপর দেখতে হবে কেন দিচ্ছে, এবং সব শেষে গিয়ে বার করতে হবে কিভাবে দেওয়া হচ্ছে, তাই তো? লাবণ্য ঢক করে ঘাড় নাড়ল। আগে তাহলে বলুন, কাকে আপনার সন্দেহ হয়? লাবণ্য চুপ, ঢোক গিলছে। কি হলো বলুন? সম্ভবত আমার। লাবণ্য ফের ঢোক গিললেন। আমার হাজব্যান্ড। মিতিন খুব একটা চমকালো না। এইরকমই উত্তর সে আশা করেছিল। নিরুত্তাপ স্বরে বলল, কিন্তু কেন তিনি আপনাকে বিষ দেবেন? তা আমি জানি না। আপনি মারা গেলে ফিনান্সিয়াল ব্যাপারে তার কি লাভবান হওয়ার সম্ভাবনা আছে? না, তার নিজেরই অনেক টাকা। আমি তো প্লেন হাউস ওয়াইফ। আপনার বাপের বাড়ির তরফের কোনো সম্পত্তি? নেই। একখানা আধভাঙা বাড়ি আছে সোদপুরে, ভাই থাকে। ও বাড়ি বেচলেও আমার ভাগে ক পয়সাই বা আসবে?
আপনার হাজবেন্ড কি রিসেন্টলি কোনো মোটা ইন্স্যুরেন্স করিয়েছেন আপনার নামে? না। তার কি সম্প্রতি অন্য কারো সঙ্গে কোনো সম্পর্ক? মনে হয় না, অন্তত আমার জানা নেই। অর্থাৎ অ্যাপারেন্টলি তাকে সন্দেহ করার কোনো কারণ নেই, অথচ আপনি তাকেই সাসপেক্ট করছেন। কেন? ইদানিং আমার ওর প্রতি ব্যবহারটা কেমন বদলে গেছে। কীরকম? ফ্র্যাঙ্কলি বলবো? অবশ্যই। আমি আর অনিমেষ একেবারে ডিফারেন্ট টাইপের। আমি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি, ক্লাব ক্লাবে যাই, বন্ধু টন্ধুদের সঙ্গে হইহুল্লা করি। আর অনিমেষ কাজ ছাড়া কিছু বোঝে না, সে আমার লাইফস্টাইল পছন্দ করে না। আমারও তার সারাক্ষণ কাজ নিয়ে থাকাটা ভাল লাগে না। বেঙ্গালুরুতে থাকতে তো আমাদের এই নিয়ে রেগুলার ফাটাফাটি হতো, ভয়ঙ্কর তেতো হয়ে গিয়েছিল সম্পর্কটা। কিন্তু ফেব্রুয়ারিতে রুমকির মানে আমাদের মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে অনিমেষ যেন আমার প্রতি বেশি মনোযোগী হয়ে উঠেছে। ভীষণ সফটলি কথা বলে, কখনো চটে না, ঝগড়া তো নেইই প্রায়। এগুলোই কি অস্বাভাবিক নয়? নিশ্চয়ই তলে তলে কোনো মতলব ভেজেছে, নইলে হঠাৎ এরকম আচরণ করবে কেন? প্রসঙ্গ ঘোরানোর জন্য মিতিন আলগা কৌতূহল দেখালো। আপনার হাজবেন্ড কি করেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বছর 6 হলো বেঙ্গালুরুর চাকরি ছেড়ে কলকাতায় এসে ব্যবসা করছে। ওই লাইনেই সল্ট লেগে অফিস খুলেছে। কেমন চলছে বিজনেস? ভালোই তো, মাত্র 4 বছরের মধ্যে সেকেন্ড ফ্ল্যাটটা কিনে ফেলল। 3 তলার ছোট অ্যাপার্টমেন্টটা ছেড়ে আমরা 8 তলায় উঠে এলাম। নিচেরটা বুঝি মেয়ে জামাইকে যৌতুক দিলেন? ঠিক তা নয়, ফাঁকা পড়েছিল ফ্ল্যাটটা, ওরা থাকছে। জামাইয়ের নিজস্ব বাড়িঘর, ওদের জয়েন্ট ফ্যামিলি পায়েকপাড়ায়। ভাবলাম রুমকির হয়তো ওখানে মানিয়ে নিতে অসুবিধে হবে। রুমকির স্কুলটাও এখান থেকে কাছে হয়। মেয়ে জামাইয়ের সঙ্গে আপনার রিলেশন কেমন? নর্মাল। রুমকি তো সময় পেলেই ওপরে চলে আসে। জামাই কি করে? তার কারবার শেয়ার টেয়ার নিয়ে। ও। মিতিন দেওয়াল ঘড়িতে এক ঝলক তাকিয়ে নিয়ে মূল প্রশ্নে এলো। এবার বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? কাইন্ডলি একবার আমার ফ্ল্যাটে আসুন। লাবণ্যর স্বর ফের কাতর। মিট অনিমেষ। তাতে কি লাভ? একটু যাচাই করে দেখবেন। আর আপনার মতো নামী ডিটেকটিভকে দেখলে অনিমেষও নিশ্চয়ই সমঝে যাবে। হোপফুলি আমি বিপদ থেকে মুক্তি পাব। নেহাতি ছেলে মানুষই চিন্তা। মিতিন হাসবে না কাঁদবে, তবু পেশার খাতিরে গাম্ভীর্যের মুখোশটা তো রাখতেই হবে। ঠোঁট টিপে মিতিন বলল, সে দেখা যাবে খন। তার আগে আপনি বরং একটা কাজ করুন, কোনো একটা প্যাথোলজিক্যাল ল্যাবে গিয়ে রক্তটা পরীক্ষা করান। আই মিন ব্লাডে আর্সেনিকের মাত্রাটা। রিপোর্ট যদি অ্যালার্মিং হয় তখন তো আমি আছি। লাবণ্যর চোখ চকচক করে উঠল। দারুণ একটা অ্যাডভাইস দিয়েছেন তো। গুড গুড। হ্যাঁ, এতে আপনার সংশয়ের নিরসন হবে। দেখেছেন তো, এত সহজ ব্যাপারটা আমার মাথায় আসেনি। ভাগ্যিস আপনার কাছে এসেছিলাম। লাবণ্য উল্লসিত মুখে সদৃশ্য ভ্যানিটি ব্যাগের চেন খুলছে। একটা খাম এগিয়ে দিয়ে বলল, এটা রাখুন। মিতিন ভুরু কুঁচকল। কি আছে এতে? আপনার কনসালটেশন ফি। সে কি, আমি তো কেস এখনো হাতে নেইনি। সো হোয়াট, আপনার মূল্যবান সময় তো নষ্ট করেছেন। তবু? কোনো তবু নেই, এটা আপনাকে নিতেই হবে। প্রায় জোর করে মিতিনের হাতে খামটা গুজে দিল লাবণ্য। উঠে দাঁড়িয়েছে। আমি কিন্তু আপনার কাছে আবার শনিবার আসছি। এই সময়ে শনিবার বুমবুমকে নিয়ে
হ্যারি পটার দেখতে যেতে হবে, ছেলেকে কথা দিয়েছে নিতিন। ক্যান্সেল করলে বুম বুম তুমুল হল্লা জুড়বে। একটু ভেবে নিয়ে নিতিন বলল, আপনি যদি রোববার সকালের দিকে। না না, অনিমেষ এখন ট্যুরে, শনিবার রাতে ফিরবে, তার আগেই আমি আপনার কাছে আসতে চাই। প্লিজ শনিবার ইভিনিংটা আপনি আমার জন্য ফ্রি রাখুন। লাবণ্যর অনুনয়ে দোটানায় পড়ল মিতিন। আবার একটু ভেবে নিয়ে বলল, ঠিক আছে আসুন, তার আগে কিন্তু অবশ্যই ব্লাড টেস্টটা। লাবণ্য চলে যাওয়ার পর মিতিন খুলল খামটা। 9খানা 500 টাকার নোট, 5টা 100, কর করে নতুন, সম্ভবত আসার পথেই এটিএম থেকে তোলা। বেচারা বটটার কি কপাল, তারই অর্থ ধ্বংস করে তার পিছনে কাঠি দেওয়ার তোড়জোড় চালাচ্ছে ম্যানিয়াক বউ। রাতে খেতে বসে পার্থকে লাবণ্যর গল্প শোনাচ্ছিল মিতিন। পার্থ তো বেজায় মজা পেয়েছে। ঝটিতি ঘোষণা করে দিল, শনিবার ফ্রেশ ট্রেস বন্ধ করে 4টের মধ্যে বাড়ি ঢুকে যাবে। ছিটিয়াল পতিবিদ্বেষী মহিলাটিকে দর্শনের সুযোগ সে ছাড়বেই না। কিন্তু শনিবারের আগেই জোর চমক। শুক্রবার রাতে টেলিভিশনের বাংলা নিউজ চ্যানেলগুলোয় ভেসে উঠল এক দুঃসংবাদ। মধ্যবয়সী মহিলার অস্বাভাবিক মৃত্যু, গড়িয়াহাটের এমআরএন টাওয়ারের 8তলায়। মিতিন স্তম্ভিত। এমন ধাক্কা সে আগে কখনো খায়নি। সকাল 10টা নাগাদ থানায় এলো মিতিন। অফিসার ইনচার্জ সুবীর হালদারকে ফোন করাই ছিল। মিতিনকে দেখেই তার পুলিশি গলা গমগম। আসুন আসুন ম্যাডাম, আপনার জন্যই ধূপ ধুনো জ্বালিয়ে বসে আছি। আমার সৌভাগ্য। মিতিন চেয়ার টেনে বসল। লাবণ্যদেবীর বডি কি পোস্টমর্টেম চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে বোধ হয় পুলিশ মর্গ থেকে বেরিয়ে কাটাপুকুরের টেবিলে। পিএম রিপোর্ট কবে পাচ্ছেন? মঙ্গলবার কিংবা বুধ। বড়সড় টেবিলের ওপারে ঘুরন চেয়ারে উপবিষ্ট দশাশয় চেহারার সুবীর ঝুঁকল সামান্য। মোটা মোটা ভুরু নাচিয়ে বলল, ব্যাপার কি বলুন তো? কাল রাত্রে ফোন, আজ সকালে ফোন। মহিলা কি আপনার চেনা জানা? একেবারে অপরিচিত আর বলি কি করে। মিতিন অল্প হাসল। ভদ্রমহিলা এই বুধবারেই তো আমার কাছে এসেছিলেন। তাই নাকি? বলছিলেন ওকে নাকি স্লো পয়জনিং করা হচ্ছে। ইন্টারেস্টিং। সুবীর চোখ পিটপিট করল। জানেন তো, আমিও কাল স্পটে গিয়েই গন্ধ পেয়েছি। জরুর ডালমে কুছ কালা হ্যায়। কীরকম? অ্যাপারেন্টলি সুইসাইড কেস। নিজের বিছানায় হাত পা বেঁকিয়ে পড়ে আছে, মুখে গাজলা। কিন্তু ওদিকে আবার ড্রয়িং রুমের টেবিলে 8 গ্লাসের ওপর হুইস্কি। আত্মহত্যার আগে কেউ অতটা মাল ফেলে রেখে যায় বলুন? টেনশনেই তো ঢকাস করে গলায় ঢেলে দেবে। প্লাস কিচেনের সিঙ্কে আর একটি গ্লাস নামানো, ফাঁকা, তবে আমি ডেফিনিট ওতেও ড্রিঙ্কস ছিল। হাইলি ফিশি। অর্থাৎ আপনি বলছেন ভদ্রমহিলার সঙ্গে আর একজন কেউ ড্রিঙ্ক করছিলেন অথবা করেছিলেন? কিন্তু গ্লাসটা সিঙ্কে ফেলে যাবে কেন? ধুয়ে মুছে জায়গা মতন রেখে দেওয়াটাই তো স্বাভাবিক ছিল। অফকোর্স যদি সেই মার্ডারার হয়। মিতিন আপন মনেই যেন বিড়বিড় করল কথাগুলো। কাঁধের ব্যাগটা টেবিলে নামিয়ে বলল, বাই দ্য বাই, আপনারা নিউজটা পেলেন কখন? অ্যারাউন্ড 7:30। মহিলার হাজব্যান্ড থানায় ফোন করেছিল। পলকের জন্য মিতিনের ভুরুতে ভাঁজ। পরক্ষণে স্বাভাবিক স্বরে বলল, উনিই কি প্রথম ডেড বডিটা দেখেন? না, ওদের কাজের মেয়ে কোথায় যেন চড়তে বেরিয়েছিল, ফিরে এসে ওই কাণ্ড দেখে। তারপর মেয়েটাই হল্লা জুড়ে ফ্যামিলির লোকজনকে ডাকে। মৃত্যুর টাইমটা জানা গেছে? 5টা থেকে 5:30টার মধ্যে।
মিতিন একটুক্ষণ চুপ থেকে বলল, খুব খারাপ লাগছে জানেন। ভদ্রমহিলা আমার হেল্প চাইলেন, অথচ ভালো করে কিছু বোঝার আগেই উনি। তাই বুঝি মর্মপীড়ায় ভুগছেন? একদম ঠিক। এখন আপনাদের পাশে পাশে আমিও একটা ইনভেস্টিগেশন চালাতে পারলে মানসিক শান্তি পাই। অফকোর্স, আপনাদের কোঅপারেশনও দরকার। দেখুন ঘাটাঘাটি করে। সুবীর মুচকি হাসল। তবে আপনাদের লাবণ্য মজুমদার সম্পর্কে রিপোর্ট কিন্তু খুব খারাপ। স্বভাব চরিত্র নাকি মোটেই সুবিধের ছিল না মহিলার। যদ্দূর খবর পেয়েছি, অত্যন্ত ফার্স্ট লাইফ লিড করত। রেগুলার ক্লাব পার্টি, হাঁসের মতো মাল টানা, রাত দুপুরে বেহেড হয়ে ফেরা। ৪৮ বছর বয়সেও কচি ছেলে ধরার জন্য ছোকছোক, গুণের সৌরভে একেবারে মম। এই টাইপের মহিলারাই তো বেঘরে মরে। তা বলে কেউ তাকে মেরে ফেলবে? এটা নিশ্চয়ই মেনে নেওয়া যায় না। অফকোর্স নট। হোমিসাইড প্রমাণ হলে আমরাও কোমর বেঁধে লাগব বই কি। হুইস্কি আর গ্লাস দুটো ফরেন্সিকে পাঠিয়ে দিচ্ছি। পিএম রিপোর্টটাও হাতে আসুক। সুবীরের সঙ্গে আরও ২-৪টে কথা বলে উঠে পড়ল মিতিন। সকাল থেকে বেশ মেঘ করেছে আজ। ভাদ্রের শুরুতে আকাশ কদিন দারুণ ঝকঝকে ছিল। এখন আবার বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। রাস্তায় নেমে মিতিন দেখে নিল ব্যাগে ছাতাটা আছে কিনা। হাঁটছে চিন্তিত মুখে। থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব বেশি নয়। মিনিট 10-এর মধ্যে মিতিন পৌঁছে গেছে এমারেল্ড টাওয়ারে। খাড়া 10তলা আবাসনটির গেটে নিরাপত্তারক্ষীর বেজায় কড়াকড়ি। বহিরাগতদের নাম ঠিকানা গন্তব্য লিখে ঢুকতে হয়। রীতি প্রকরণের বেড়াটুকু টপকে মিতিন যখন লাবণ্যদের ফ্ল্যাটে বেল বাজালো, ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁয়েছে। দরজা খুলেছে এক মাঝবয়সী পুরুষ। সাদামাটা, বিশেষত্বহীন চেহারা, চোখে চশমা, মাথায় উস্কো খুস্কো কাঁচা পাকা চুল, পরনে পাজামা পাঞ্জাবি, মুখে একটা দিশেহারা ভাব। ভদ্রলোক প্রশ্ন করার আগে মিতিনি সপ্রতিভ স্বরে বলে উঠল, নমস্কার, আমার নাম প্রজ্ঞা পারমিতা মুখার্জি। থার্ড আই থেকে আসছি। আপনি নিশ্চয়ই মিস্টার মজুমদার, আই মিন লাবণ্য দেবীর হাজব্যান্ড? আবার মিডিয়া? অনিমেষ হাত জোড় করল। কাল রাত থেকে তো অনেক হলো, এবার একটু ছাড়ান দিন না প্লিজ। ভুল করছেন স্যার, আমি মিডিয়ার লোক নই। মিতিন বিনয়ী সুরে বলল, আমি একজন পেশাদার গোয়েন্দা। ও, তা এখানে কি চাই? জাস্ট 2-4টে প্রশ্ন ছিল, যদি কাইন্ডলি একটু সময় দেন। মিতিনের গলা আরও নরম। আসলে 3 দিন আগে লাবণ্য দেবী আমার কাছে এসেছিলেন তো। লাবণ্য আপনার কাছে গেছিল? কেন? সেটা নিয়েই তো আলোচনা করতে চাইছিলাম। জানি খুব অসময়ে এসেছি। লাবণ্য দেবীর এখনও ক্রিমেশন হয়নি। তবু 2-4 সেকেন্ড থমকে রইল অনিমেষ। একটু বুঝি জরিপও করল মিতিনকে। ভারী গলায় বলল, আসুন। লিভিং রুমখানা বিশাল, বিদেশি সোফা সেট, পুরু কার্পেট, কোণে রাখা স্ট্যান্ড ল্যাম্প, বড়সড় ঝাড়বাতি, নামী আর্টিস্টের পেইন্টিং, মহার্ঘ পর্দা আর তামা ব্রোঞ্জ পিতলের ছোট বড় শোপিস থেকে ঠিকরে বেরোচ্ছে বৈভবের দ্যুতি। তবে ঘরের অঙ্গসজ্জা যেন সম্পদের সঙ্গে মানানসই নয়, একটু বা ছন্ন ছাড়া। অন্তত তেমনটাই মনে হলো মিতিনের। অদূরে প্রকাণ্ড ডাইনিং টেবিল, রান্নাঘরের একটা অংশও যেন দেখা যায়। বন্ধ কাচের দরজার ওপারে ব্যালকনিও দৃশ্যমান। স্প্লিট এসি মৃদু মৃদু ঠান্ডা ছড়াচ্ছে হলে। কাচের সেন্টার টেবিলে আলগা চোখ বুলিয়ে মিতিন বলল, লাবণ্য দেবী আমাকে মিট করেছিলেন বুধবার। সম্ভবত আপনি তখন কলকাতায় ছিলেন না। হ্যাঁ, হায়দ্রাবাদে গিয়েছিলাম বিজনেস ট্যুর। উনি আজ বিকেলে আবার আমার কাছে যাবেন বলেছিলেন। আর আপনার বোধহয় আজ রাতে ফেরার কথা। কাজ মিটে গেল, তাই চলে এলাম। অনিমেষ
একটু যেন থতমত। কেন বলুন তো? লাবণ্য দেবীর আপনার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ ছিল। মিতিন স্থির চোখে তাকালো। আপনি নাকি ওকে... বুঝেছি, স্লো পয়জনিং করছিলাম, তাই তো? অনিমেষ তেতো স্বরে বলল, ওর মাথাটা ইদানিং একেবারেই গিয়েছিল। আমারও অবশ্য লাবণ্য দেবীকে খুব নর্মাল লাগেনি। তবে শনিবার মানে আজ আমার কাছে সেকেন্ড ভিজিটের আগেই দুম করে উনি মারা গেলেন। এটা কি একটু মিস্টিরিয়াস লাগে না? দাঁড়ান দাঁড়ান, আপনার ইঙ্গিতটা আমি বুঝেছি। অনিমেষ সোজা হয়ে বসল, বাঁ হাতের তর্জনী তুলে বলল, শুনুন, আমার স্ত্রী ছিল এক সাইকিক পেশেন্ট। মুঠো মুঠো ডিপ্রেশনের ওষুধ খেত সে। বিশ্বাস না হয় আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর সেনগুপ্তকে জিজ্ঞেস করে দেখবেন। আপনারা কেন যে রহস্য খুঁজছেন জানি না, তবে যারা লাবণ্যকে কাছ থেকে দেখেছে তারা এক বাক্যে বলবে, ডিপ্রেশনের ঝোঁকে কিছু একটা খেয়ে আত্মহত্যা করা তার পক্ষে মোটেই অস্বাভাবিক নয়। অর্থাৎ আপনি শিওর লাবণ্য দেবী সুইসাইড করেছেন? আর কি হতে পারে? পুলিশ কিন্তু ফ্ল্যাটে দুটো গ্লাস পেয়েছে, একটা হুইস্কি ছিল, একটা ফাঁকা। কথাটাই হঠাৎই থম মেরে গেল অনিমেষ। খানিক পরে নিচু গলায় বলল, দেখুন, আপনার কাছে সে গিয়েছিল বলেই বলছি। আমার স্ত্রী ছিল অ্যালকোহলিক, ইনফ্যাক্ট মদের নেশায় তার মানসিক রোগের কারণ। ফ্ল্যাটে যখন তখন সে বোতল খুলে বসে যেত, হয়তো কালও। কিন্তু সিঙ্কে ফাঁকা গ্লাস গেল কি করে বলতে পারবো না। তবে নেশার সময়ে তো তার হুঁশ থাকতো না। একটা গ্লাস রেখে এসে আর একটা গ্লাসে হয়তো ড্রিঙ্কস ঢেলেছে। কি যে পাগলামি করতো আর কি করতো না, তার সব কিছু আপনাকে বলতে পারবো না। এই মুহূর্তে বলাটা শোভনও নয়। শুধু একটা কথাই বলতে পারি, শি ওয়াজ নট অ্যাট অল নর্মাল। স্লো পয়জনিংয়ের আতঙ্কটা তবে সেই অস্বাভাবিকতারই লক্ষণ। অবশ্যই। কে তাকে মারতে যাবে বলুন? কেন মারবে? কি হবে মেরে? মিতিন মাথা নাড়ল। ওই আতঙ্কটা কাটানোর জন্য আমি ওকে একটা রক্ত পরীক্ষা করতে বলেছিলাম, আর্সেনিক টেস্ট। বৃহস্পতি শুক্রর মধ্যে রিপোর্টটা এসে যাওয়ার কথা। রিপোর্টটা আনা হয়েছিল কিনা বলতে পারবেন? না, আমি তো ব্যাপারটা জানিই না। তবে পুলিশ কাল তন্ন তন্ন করে সব খুঁজছিল, পেলে তো নিয়েই যেত। তা অবশ্য ঠিক। আরেকটা কোশ্চেন, লাবণ্য দেবীর মৃত্যুর খবরটা যখন পান তখন নিশ্চয়ই আপনি অফিসে? হ্যাঁ, 11টা, সোয়া 11টা নাগাদ ফিরলাম হায়দ্রাবাদ থেকে। তারপর বাড়িতে ঘন্টা দুয়েক রেস্ট নিয়ে তো বেরিয়ে গেছি। তখন লাবণ্য দেবী কী করছিলেন? ঘরেই ছিল। আয়নার সামনে বসে কী সব মাখছিল মুখে। তার মানে তখনও উনি নর্মাল মুডে? জানি না। এত জেরা করছেন কেন, অ্যাঁ? অনিমেষ হঠাৎই অস্থির। কবজি উল্টে ঘড়ি দেখে বলল, আপনি এখন আসুন তো। বাড়িতে ভিড় হয়ে যাওয়ার আগে আমাকে খানিকক্ষণ একা থাকতে দিন। সরি সরি। মিতিনও উঠে দাঁড়ালো, দরজার দিকে যেতে গিয়েও ঘুরে তাকিয়েছে। আপনার মেয়ে জামাই কি বডি আনতে গেছেন? আরও অনেকেই আছে সঙ্গে, আমার শ্যালক প্লাস কয়েকজন বন্ধু, রিলেটিভ। আপনাদের কাজের মেয়েটিকে দেখলাম না তো, সে কোথায়? মালতী, সম্ভবত নিজের ঘরে। তার সঙ্গে একটু কথা বলা যায়? ওকেও জ্বালাবেন? অনিমেষের গলায় ঝাঁজ। আমার সার্ভেন্টস রুমে বাইরে থেকেও ঢোকা যায়। বেরিয়ে বাঁ সাইডে দরজা আছে, সেখানে নক করুন। অনুগ্রহ করে মাথায় রাখবেন, পুলিশ ওকে যথেষ্ট হ্যারাস করেছে। শি ইজ ইন টেস্ট অফ শক। সত্যিই যেন ঘাবড়ে আছে মালতী, মুখে প্রায় কথা ফুটছে না। মিতিন পুলিশের লোক নয় জেনে খানিকটা যেন আশ্বস্ত হলো। বছর 20 স্বাস্থ্যবতী মেয়েটি। ছোট্ট ঘরের সরু তক্তপোষে বসতে বলল মিতিনকে। প্রায় আশবাসহীন ঘর। বেটে একখানা আলমারির মাথায় আয়না আর সাজগোজের নানান সরঞ্জাম। আয়নায় ঝুলছে জামাকাপড়, সস্তার নয়। সালোয়ার কামিজগুলো বেশ দামি,
মিতিন কোমল গলায় বলল, তুমি নার্ভাস হও না, ভেবেচিন্তে আমায় খালি দুটো চারটে উত্তর দাও। কাল তুমি কখন দেখলে উনি মারা গেছেন? আমি প্রথমটা বুঝিনি উনি বেঁচে নেই। ঘরে ঢুকে পেছন দরজাটা দিয়ে ওদিকে গেছি, দেখি মামি কেমনভাবে যেন পড়ে আছে বিছানায়, কষ বেয়ে ফেনা গড়াচ্ছে। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে আমি দিদি জামাইবাবুকে ফোন করলাম। ওরা এসে বলল, ওরা দেখেই বুঝে গেল লাবণ্য দেবী মারা গেছেন। না না, দিদি তো প্রথমে মামির হাতটা তুলে নাড়ি দেখল, সঙ্গে সঙ্গে মুখটা কেমন হয়ে গেল দিদির। বলল, সর্বনাশ, বডি তো ঠান্ডা। তারপর জামাইবাবু সঙ্গে সঙ্গে ফোন করেছে ডাক্তারবাবুকে, দিদি মামাবাবুকে। দুজনেই এসে পড়ল 10-15 মিনিটের মধ্যে। ডাক্তারবাবু পরীক্ষা টরীক্ষা করে বলল, অনেকক্ষণ আগেই নাকি মরে গেছে। উনি তো মামাবাবুকে বলল, পুলিশে খবর দিন, মৃত্যুটায় গণ্ডগোল আছে। মামাবাবুর তখন কি করুণ দশা, কতবার ডাক্তারবাবুকে বলল, পুলিশের ঝামেলায় গিয়ে কী লাভ, জানেনই তো মাথার গোলমাল ছিল। এখন পুলিশ এলে চারদিকে তো শুধু কাদা ছিটবে। তাও ডাক্তারবাবুটা কিছুতেই সার্টিফিকেট দিল না। মেয়েটা দিব্যি গুছিয়ে কথা বলছে এখন, আড়ষ্টতা বুঝি কেটেছে। মিতিন চোখ কুঁচকে জিজ্ঞেস করল, আচ্ছা মালতী, তোমার কি মনে হয় তোমার মামির মাথায় কি সত্যিই গোলমাল ছিল? কি জানি বাপু, পাগল কাকে বলে। মালতী ঠোঁট উল্টোলো, তবে হঠাৎ হঠাৎ খেপে যেত খুব। শ্রী রাধিকে তখন মা চণ্ডী, হাত পা ছুটছে, আশ্রে আশ্রে জিনিসপত্তর ভাঙছে। শ্রীরাধিকে শব্দটা কানে লাগলো মিতিনের। মালতীর বাচনভঙ্গিও। কয়েক পল মালতীকে দেখে নিয়ে বলল, কালও কি উনি কোনো কারণে মাথা গরম করেছিলেন? না না, কাল তো মন মেজাজ ভালোই। অবশ্য দুপুরের পর কি হয়েছে বলতে পারবো না। কেন? দুপুর 2টোর পর তো আমি বেরিয়ে গেছি। কোথায়? বাড়ি, পঞ্চাননতলায়। শুক্রবার করে দুপুরে যাই, ফিরি সেই সন্ধেই। প্রত্যেক শুক্রবার? সেই যবে থেকে কাজ করছো? এ বাড়িতে তো বেশি দিনে আসিনি, জোর 5 মাস। ও, মিতিনের ভুরু ফের জড়ো হয়েছে। কাল কখন ফিরেছিলে? 6:30 হবে। দুপুরে যখন বেরোলে মামাবাবু বাড়িতে ছিলেন? না, তার আগেই তো খেয়ে দিয়ে অফিস চলে গেল। বলতে বলতে মালতী আচমকা মিতিনের হাত চেপে ধরেছে। বিশ্বাস করুন দিদি, মামাবাবুর কিন্তু কোনো দোষ নেই। মানুষটা বড় ভালো, প্রাণে খুব দয়া মায়া। তাই বুঝি? মিতিন ঝলক চোখ বোলালো আলনায়, খানিক তির্যক সুরেই বলল, তোমার ড্রেসগুলো ভারী সুন্দর। কে দিয়েছে? তোমার মামাবাবু? এগুলো বেশিরভাগই দিদির, রুমকি দিদির আমাকে দিয়েছে। ও আচ্ছা, পুলিশ মামাবাবুকে খুব জেরা করেছে দিদি। আমাকেও। আপনারা একটু দেখবেন। মিতিনকে খবরের কাগজের লোক বলে ধরে নিয়েছে মালতী। ভুলটা না ভাঙিয়ে মিতিন বেরিয়ে এলো। লিফটে নিচে নেমে গেটের সামনে থেকে ট্যাক্সি ধরেছে। সিটে হেলান দিয়ে ভাবার চেষ্টা করছিল আজই এমারেন টাওয়ারে ছুটে এসে লাভ হলো কি না, কিংবা কতটা হলো। না, ঠাওর করা কঠিন। পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত সবটাই ধোয়া। ততক্ষণ ধৈর্য ধরতেই হবে। নিস্তরঙ্গ কাটল 3টে দিন। বুধবার সন্ধেই সুবীর হালদারের ফোন, পিএম রিপোর্ট পেয়ে গেছি ম্যাডাম। কি বেরোলো? যা ভেবেছি তাই, বিষেই মৃত্যু। পয়জনিংয়ের এফেক্ট ব্রেনের ভাইটাল সেন্টারে হেমারেজ, কার্ডিয়াক সেন্টারে রক্ত সঞ্চালন বন্ধ এবং অক্কা। ও, মিতুন নিরুত্তেজ। কি বিষ? আর্সেনিকই হবে, হুইস্কিতে মেশানো ছিল, হেভি ডোজে। কিন্তু আর্সেনিকে কি ওভাবে গ্যাজলা বেরোয়? ওসব নিয়ে আপনি ভাবুন। গ্লাসের গায়ে 2 রকম ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে। একটা লাবণ্য দেবীর, 2 নম্বরটি কার্ড ধরতে পারলেই কাম ফতে। কাল সকালেই বাড়ির মেম্বারদের হাতের ছাপ নিয়ে নেব। সুবীর গমগম হাসল। কে জানে, কেঁচো খুঁড়তে গিয়ে কি কেউটো বেরোয়। মিতিনের ষষ্ঠেন্দ্রিয় বলছিল,
কেসটাকে বোধহয় বেশি সরলীকৃত করে ফেলছে সুবীর। তবে তর্কাতর্কিতে গেল না মিতিন। অনুরোধের সুরে বলল, একটা কথা বলি, ভিসেরা রিপোর্টার জন্য ওয়েট করলে হতো না? বিষের নেচারটা তাহলে অ্যাকুরেটলি জানা যেত। অসম্ভব, আমি একটা দিনও নষ্ট করতে রাজি নই। এমনিই তো মিডিয়া সারাক্ষণ পুলিশকে ডলছে আমরা নাকি গদাইলক্সির চালে হাঁটি, কোনো কম্মের নই। ঠিক আছে, যান ও বাড়ি, তবে কাল সন্ধেই। কেন বলুন তো? ভাবছিলাম ফ্যামিলির লোকগুলোকে আর একবার বাজিয়ে দেখি। বিপিনের স্বরে মধু ঝরল। আপনারই কাজের সুবিধে হবে। আগেও তো দেখেছেন পুলিশ কেসে ইনভলভড হলেও আমি কোনো ক্রেডিট দাবি করি না। সুতরাং সুনাম হলে তাও তো আপনাদেরই। বেশ, দিলাম একটা বেলা, করুন পশুশ্রম। টেলিফোন রেখে মিতিন গুম হয়ে বসে রইল কিছুক্ষণ। ব্যক্তিগত সৌহার্দ্যের জোরে খানিকটা সময় সে পেল বটে, কিন্তু এগোবে কোন পথে? আবার এমারেল টাওয়ার, এবার 8 তলা নয় 3 তলায়। ভাদ্রের ভ্যাপসা দুপুর তখন, সব গড়িয়ে গড়িয়ে বিকেলে পৌঁছেছে। ঘড়ির কাঁটায় পাক্কা 120 ডিগ্রি। বেশ কয়েকবার ফ্ল্যাটের বেল বাজাতে হলো মিতিনকে। অবশেষে খুলেছে দুয়ার, এবং সামনে এক রূপবান তরুণ, বয়স 30-এর আশেপাশে, টকটকে রং, খাড়া নাক, গাঢ় নীল চোখ, পেটা স্বাস্থ্য, উচ্চতা প্রায় 6 ফুট। হঠাৎ দেখলে মনে হয় যেন জীবন্ত গ্রিক ভাস্কর্য। পরনে লাল শর্টস, হাতাবিহীন হলুদ টি শার্ট, বুকে নকশা করে লেখা আই অ্যাম হাংরি। হাতে ব্রেসলেটও আছে, এক কানে দুল। এই নব্য যুবাটি তবে রণজয়, লাবণ্য দেবীর জামাতা। দরজার পাল্লায় একটা হাত রেখে দাঁড়িয়েছে রণজয়। মিতিনকে এক টুকরো মেয়ে পটানো হাসি উপহার দিয়ে বলল, ইয়েস প্লিজ। মিতিনের পরিচয় শুনেই অবশ্য নিভে গেছে হাসিটা, চোখ পলকে সরু। ও, আপনি সেদিন ওপরে গিয়েছিলেন? রুমকির মা আপনার কাছেই? হ্যাঁ, আজ দুপুরে ফোনে রুমকির সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। রুমকি আমাকে এখানে আসতে বলেছেন, কিন্তু রুমকি তো এখনও ফেরেনি। আমি বোধহয় একটু আর্লি পৌঁছে গেছি। মিতিনের ঠোঁটে আলগা হাসি। ভেতরে একটু ওয়েট করতে পারি? সামান্য দোনামোনা করে রঞ্জয় পথ ছেড়ে দিল। মিতিন পায়ে পায়ে ঢুকেছে অন্দরে। 8 তলার মতো প্রকাণ্ড না হলেও লিভিং রুমখানা নেহাত ছোট নয়। সাজসজ্জা বাহুল্যবিহীন, ছিমছাম, তবে সোফায় আর পর্দার রঙে টিভি ক্যাবিনেটে সাজানো সুন্দর সুন্দর শোপিস। ল্যাম্প শেডে রুচির ছাপ স্পষ্ট। রণজয় খানিক তফাতে দাঁড়িয়ে জুলজুল চোখে দেখছিল সোফায় বসা আগন্তুককে। মিতিন হেসে বলল, আমি বুঝি আপনাকে ডিস্টার্ব করলাম? রুমকি বলছিলেন আপনার নাকি বাড়িতেই অফিস। মুখভঙ্গি করে রণজয় বলল, তাহলে নিশ্চয়ই এটাও বলেছে আমার কাজটা কি? অনলাইন শেয়ার ট্রেডিং। ইয়েস। ঠিক 4টেই মার্কেট ক্লোজ হয়। এই সময়টাই আমি সত্যিই ব্যস্ত থাকি। তা 4টে তো বেজে গেছে, এই মুহূর্তে নিশ্চয়ই তেমন কাজ নেই? হুম, আছে। সারাদিনে স্টক ওঠা পড়ার হালচালটা এই সময়ে স্টাডি করি। ডেইলি প্রফিট লসের হিসেবটা কষতে হয়। সে একদিন না হয় পরেই করলেন। বসুন না, একটু গল্প করি। বুঝেছি। রণজয় ঠোঁটে ধূর্ত হাসি। আমায় ক্রস করতে চাইছেন? বন্ধুত্বপূর্ণ আলোচনাও বলতে পারেন। মিতিন রণজয়ের চোখে চোখ রাখল। একটা গুরুত্বপূর্ণ খবর আপনাকে দিতে পারি। কি? লাবণ্য দেবীকে বিষ খাইয়ে মারা হয়েছে। খাইয়ে? রণজয় ধপ করে বসে পড়ল। কি করে জানলেন? পুলিশ রিপোর্ট, হুইস্কিতে আর্সেনিক ছিল। ইজ ইট? রণজয়ের মুখে ফ্যাকাশে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ।
স্ট্রেঞ্জ বলছেন কেন? কে মেশাবে বিষ? কখন মেশাবে? কেন, দুপুর 2টোর পর থেকে তো উনি একাই ছিলেন। যে কেউ গিয়ে ওই কাজটি করতে পারে। মিতিন মুখ টিপে হাসল। পুলিশ তো কাউকেই ছেড়ে কথা বলে না। সন্দেহের তীর আপনার দিকেও আসতে পারে। কি? কি? কিন্তু আমি তো সারাক্ষণ এই ফ্ল্যাটেই ছিলাম। প্রমাণ করতে পারবেন তো? অফকোর্স। রুমকি সাক্ষী। রণজয় যেন ঈষৎ উত্তেজিত। রুমকি আমায় 4টেয় ফোন করেছিল। 10 মিনিট পর তার সঙ্গে আবার আমার কথা হলো। মোবাইলে? না, ল্যান্ডলাইনে। প্রথমবার মোবাইল, নেক্সট টাইম ল্যান্ডলাইনে। ওর কাছে একটা লোক আসার কথা ছিল। ইন্স্যুরেন্সের এজেন্ট। আমাকে বসাতে বলেছিল। সে বোধহয় এলো 4:30-র আগে। তার সঙ্গে বসে কথা বলছি। রুমকি ফিরল স্কুল থেকে। আর 2টো থেকে 4টে? আশ্চর্য, আমি তো জানি না উনি সেদিন মারা যাবেন। তাহলে নয় 5টা বন্ধুকে ডেকে সারাদিন বাড়িতে বসিয়ে রাখতাম। রণজয়ের সুন্দর মুখখানা কেমন বিকৃত দেখালো। দুহাত ঝাঁকিয়ে বলল, তাছাড়া উনি তো মারা গেছেন 5টা 5:30টায়। তখন তো আমি, রুমকি, ইন্স্যুরেন্সের লোকটা সবাই এ ঘরে। বটেই তো, বটেই তো। মিতিনের স্বর শান্ত। আসলে আপনি কাছাকাছি থাকেন বলেই প্রশ্নটা মাথায় এলো। কাছাকাছি মানে? রণজয় দপ করে জ্বলে উঠেছে। হোয়াট ডু ইউ মিন? আহা, এক্সাইটেড হচ্ছেন কেন? আপনারা সেম প্রেমিসেসের বাসিন্দা। নিশ্চয়ই ওপরতলায় আপনার যাতায়াতও আছে। তো দুপুরে কাজকর্ম ফেলে আমি তার ঘরে বসে ড্রিঙ্ক করব? আমি তো বলিনি আপনি ড্রিঙ্ক করছিলেন। জাস্ট একটা সম্ভাবনা। কিসের সম্ভাবনা? আমি গ্লাসে বিষ মিশিয়েছি? কেন, লাবণ্য মজুমদার মারা গেলে আমার কি লাভ? সরি, আমি কিন্তু আপনাকে হার্ট করতে চাইনি। রণজয় তবু গজগজ করছে। কাছাকাছি তো অনেকেই থাকে। রুমকির বাবা মালতীদেরই বা বাদ দিচ্ছেন কেন? লাবণ্য মজুমদার তো স্লো পয়জনিংয়ের ব্যাপারে হাজব্যান্ডকেই সন্দেহ করতেন। ডোন্ট ওয়ারি, আমাদের সবই স্মরণে আছে। তবে পুলিশ ডিটেকটিভদের কাছে সকলেই সাসপেক্ট। আমাদের নজরটাই বাঁকা কি না? মিতিন ফের হাসল। যাক গে সব কথা। এবার সত্যি সত্যিই গল্প করি। আপনি এক্সাইটমেন্ট খুব ভালোবাসেন, তাই না? এমন অনুমানের কারণ? আপনার শেয়ার মার্কেটে ইন্টারেস্ট দেখে মনে হলো। ভুলে যাচ্ছেন, এটাই আমার রুটি রুজি। হয় ভালো রোজগারপাতি। শুনেছি এতে ভীষণ রিস্ক। 2 টাকা এলে 10 টাকা বেরিয়ে যায়। টাকা তো আসা যাওয়ার জন্যই। হু কেয়ার্স? কথার মাঝেই রুমকি এসে পড়েছে। লাবণ্যর সঙ্গে মিল নেই মেয়ের। চেহারাটা বরং বাবা ঘেঁষা। টেনে টুনে সুশ্রী বলা যায়। বছর 25-এর ছোট্টখাট্ট রুমকির পোশাক আশাক হাব ভাব সবই লাবণ্যর বিপরীত। চোখে মুখে বিষণ্ণতার আভাস। সদ্য মা হারিয়েছে বলে কি? নাকি রুমকি এরকমই? একটু যেন নিস্তেজ গলাতেই রুমকি জিজ্ঞেস করল, অনেকক্ষণ এসেছেন? এই তো মিনিট 20-25। মিতিন ভদ্রতা করে হাসল। আপনার হাজবেন্ডের সঙ্গে গল্পগুজব করছিলাম। চা খাবেন? নো থ্যাঙ্কস। লালবাজারে ডিসিডিডির সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এখানকার কাজ সেরে চটপট বেরোতে হবে। ও, রুমকি কাঁধের ঝোলা ব্যাগ টেবিলে রেখেছে। তাফিন স্বরে রঞ্জয়কে বলল, যদি চাও এবার তোমার কাজে যেতে পারো। যাই। খানিকটা যেন অন্যমনস্ক মুখে উঠে গেল রণজয়। তেরচা চোখে তার যাওয়াটা দেখে নিয়ে মিতিন বলল, আপনার হাজবেন্ড মানুষটা কিন্তু বেশ। ঝাপসাভাবে হাসল রুমকি। অস্ফুটে বলল, থ্যাঙ্কস। আপনাদের কি লাভ ম্যারেজ? পুরোপুরি নয়। রুমকি সামান্য থেমে থেকে বলল, একটা লেডিস ক্লাবের ফাংশনে মা আলাপ করিয়ে দিয়েছিল। তারপর রণজয়ের বাড়িতে আসা যাওয়া শুরু হলো। নিজেই একদিন বিয়ের কথা তুলল। আপনিও নিশ্চয়ই এক কথায় রাজি?
রুমকি ঠোঁটে আবার একটা আফসা হাসি। মাও খুব চেয়েছিল আমাদের বিয়েটা হোক। বাহ, বেশ। মিতিন সোজা হলো। তা আপনার মার পারলৌকিক ক্রিয়াকর্ম তো সব মিটে গেছে, তাই না? হ্যাঁ, অপঘাতে মৃত্যু, 3 দিনে কাজ। অপঘাতের নেচারটা তো তখন ফোনে বললামই। পুলিশের সন্দেহটাও। আমি কিন্তু এখনও বিশ্বাস করতে পারছি না। রুমকির গলায় যেন কান্না। কে এই কাজ করলো বলুন তো? কেন করলো? সেই প্রশ্ন তো আমাদেরও। আপনার কি কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করব? কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব? আত্মীয়দের সঙ্গে আমাদের তেমন যোগাযোগ নেই। একমাত্র মামাই যা আসে কালে ভদ্রে। মার বন্ধুরাও তো বাড়িতে আসতো না বিশেষ। তাদের সঙ্গে মার দেখা সাক্ষাৎ তো সব বাইরে বাইরে। কখনো যদি মা বাড়িতে পার্টি টাটি দিল তো। ওই দিন তো সেরকম কিছু ছিল না। অর্থাৎ ধরে নেওয়া যায় তাদের কেউ আসেনি। বটেই তো। এলে তো মালতীর কাছে শুনতাম। কিন্তু মালতী তো দুটোই চলে গেছে। তারপর যদি কেউ, সেটা হতে পারে। দুটো হুইস্কির গ্লাসও তো পাওয়া গেছে। এই দ্বিতীয় ব্যক্তিটি কে, যার সঙ্গে বসে আপনার মা ড্রিঙ্ক করছিলেন? সরি, বলতে পারবো না। আপনি নিশ্চয় জানতেন লাবণ্যদেবী স্লো পয়জিংয়ের আতঙ্কে ভুগছিলেন? জানি। ওটা মার এক ধরনের মেন্টাল ফিক্সেশন ছিল। তিনি কিন্তু বিশেষ একজনকে সন্দেহ করতেন। বাবাকে তো। রুমকি হঠাৎই অসহিষ্ণুভাবে মাথা ঝাঁকালো। অসম্ভব, একেবারেই ভিত্তিহীন ধারণা। লাবণ্যদেবী কিন্তু আমায় বলেছিলেন হাজব্যান্ডের সঙ্গে তার সম্পর্ক মোটেই ভালো ছিল না। মা কি বলেছে জানি না, তবে বাবা মাকে ভীষণ ভালোবাসত, নইলে 28 বছর মার সঙ্গে ঘর করতে পারত না। জোরের সঙ্গে বলতে পারি, মার মৃত্যু কামনা করা বাবার পক্ষে অসম্ভব। মিতিন নড়ে বসল। আচ্ছা, ঘটনার দিন কি লাবণ্যদেবীর সঙ্গে আপনার দেখা হয়েছিল? প্রায় রোজই স্কুল বেরোনোর আগে একবার ওপরে ঘুরে যাই। সেদিনও গিয়েছিলাম। তখনও তো অনিমেষবাবু ফেরেননি, তাই না? বাবা বোধহয় 11টা নাগাদ এসেছিল। দুপুরে মাকে ফোন করেছিলাম, তখনই শুনি। দুপুরে? কটায়? স্কুলের টিফিন টাইমে, ধরুন 1:45। রোজই বুঝি দুপুরে ফোন করতেন? না, মাঝে মাঝে। তবে শুক্রবারটা করতামই। মালতী দুপুরে চলে যায় তো, তাই। সেদিন মালতী তখনও ছিল? হ্যাঁ, মা বলল এবার বেরোবে। ও, তা বিকেলে তো আর মার কাছে যাননি? একেবারে সন্ধেবেলায়? মালতীর ডাক পেয়ে গিয়ে মার হাতটা ধরতেই ঝটকা খেয়ে গেলাম। দেখে একদম ঠান্ডা হয়ে গেছে। এবং তখনই আপনারা ফোন টোন শুরু করলেন? হ্যাঁ, আমার ফোন পেয়েই বাবা এসে গেল। তারপরে পরেই ডাক্তারবাবু। অনিমেষবাবু নিশ্চয়ই খুব ভেঙে পড়েছিলেন। এ কি আর বলার অপেক্ষা রাখে? এলোই তো প্রায় উদ্ভ্রান্তের মতো, ছুটতে ছুটতে বোধ হয় 10-12 মিনিটের মধ্যেই। তাই? মিতিনের দৃষ্টি পলকের জন্য তীক্ষ্ণ। পলকে গলা স্বাভাবিক করেছে। সহজ সুরে বলল, ওকে। আপাতত আর কিছু জানার নেই। মালতীকে এখন নিশ্চয়ই ওপরে পাব? রুমকি অস্ফুটে বলল, এখন ওপরেও যাবেন? যাই একবার, 2-একটা ছোটোখাটো ব্যাপার জানার আছে। মিতিন উঠে দরজার দিকে এগোলো। দুঃখী দুঃখী মুখে রুমকি আসছে পিছন পিছন। হঠাৎই নিচু স্বরে জিজ্ঞেস করে উঠল, ম্যাডাম, খুনি ধরা পড়বে তো? চেষ্টা তো করছি। আচ্ছা, যে গ্লাস দুটো পুলিশ নিয়ে গেছে তাতে কারো হাতের ছাপ, মানে ওসব দিয়েও তো ধরা যায়? ঘাড় ঘুরিয়ে মিতিন ঝলক দেখল রুমকিকে। হেসে বলল, হ্যাঁ, তা তো যাই, পুলিশ সবই দেখবে। বলেই মিতিন সোজা করিডোরে, তারপর লিফট ধরে শটান 8 তলায়। ফাঁকা ফ্ল্যাটে টিভি দেখছিল মালতী। মিতিনকে দেখে বেশ চমকেছে। অবাক মুখে বলল, দিদি, আপনি আবার? তোমার রুমকি দিদির কাছে এসেছিলাম, ভাবলাম তোমার সঙ্গেও একটু দেখা করে যাই। বসুন।
না মালতী, বসার সময় নেই। মিতিন মালতীর কাঁধে হাত রাখল। তোমায় শুধু একটা কথা জানানোর ছিল। কি দিদি? তোমার মামি কিন্তু আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। অ্যাঁ? মালতী প্রায় আঁতকে উঠেছে। কে মারল? এমন একজন যে তুমি না থাকার সময় এসেছিল। মিতিনের স্বর শীতল। অবশ্য তুমিও যে দুপুরবেলা ফ্ল্যাটে ছিলে না তার কিন্তু কোনো প্রমাণ নেই। কি বলছেন দিদি? মালতীর মুখ সাদা হয়ে গেল। বিশ্বাস করুন, আমি ঠিক দুটোই বেরিয়েছি। সে তোমার ৫৫ তলায় খোঁজ নিলেই জানা যাবে। আপনি আমার বাড়িতে যাবেন নাকি? পুলিশ যাবে, তারা তো সব কিছু ভালো করে বুঝে নেবে। তাই? মালতী ঝপ করে মিতিনের হাত চেপে ধরেছে। আমাকে বাঁচান দিদি, আমি সেদিন বাড়ি যাইনি। তার মানে ফ্ল্যাটেই ছিলে? না, আমি সেদিন সিনেমায় গিয়েছিলাম দিলীপের সঙ্গে। কে দিলীপ? ইলেকট্রিকের কাজ করে, এ পাড়ায় দোকান আছে। ধরে নিলাম তুমি সত্যি বলছো। মালতীকে আপাতমস্তক জরিপ করে নিয়ে মিতিন ফের বলল, কিন্তু পুলিশ তো ছাড়বে না, তোমার কাছেই জানতে চাইবে দুপুর বিকেলে কেউ ফ্ল্যাটে আসতো কিনা। সেদিনই বা কে এসে থাকতে পারে? তোমার সঙ্গে তার কোনো যোগ সাজস ছিল কিনা? মা কালীর দিব্যি, আমিও সবে নেই, কিচ্ছু জানি না। তা বললে চলবে? তুমি রাত দিনের লোক। বিশ্বাস করুন দিদি, এমনি দিনে কেউ দুপুরে আসতো না। বেশিরভাগ দিনই মামি তো বাইরে বাইরে। তবে শুক্রবার। থেমে গেলে যে বড়। না মানে, মালতী ঢোক গিলল। সেদিন তো আমি থাকি না। বলবো কেমন করে কি হতো? পরিষ্কার বোঝা যায় মালতী কিছু গোপন করার চেষ্টা করছে। কাকে আড়াল দিতে চাই? মিতিন অবশ্য চাপাচাপিতে গেল না আর। ভূতলে নেমে ঢুকেছে সিকিউরিটির কুঠুরিতে। ব্যাগ থেকে পরিচয়পত্র বার করে দিয়ে বলল, একটা জরুরি খবর দরকার। সবুজ উর্দি নিরাপত্তারক্ষীটি ঈষৎ তটস্থ। বলুন। গত শুক্রবার ৮০৪ নম্বর ফ্ল্যাটে কে কে এসেছিল দুপুর ২টো থেকে ৪টের মধ্যে? কেউ আসেনি, শুধু কাজের মেয়েটা বাইরে গিয়েছিল। তখন বোধহয় ২টো বাজে। তারপর তো সন্ধেবেলা ফিরে দেখে। মাঝে মেয়েটা একবারও আসেনি? না ম্যাডাম, এলে চোখে পড়ত। ওদের বাড়ির আর সবাই? অনিমেষবাবু, তার মেয়ে জামাই, তারা কে কখন? দিদিমণি তো বিকেলে স্কুল থেকে এলেন, যেমন আসেন। দাদা বেরোয়নি। বলতে বলতে যুবকটির কপালে ভাঁজ। হ্যাঁ, অনিমেষ স্যার চলে গিয়েও একবার ফিরে এলেন। তাই? কখন? টাইমটা নিখুঁত মনে নেই ম্যাডাম। এখনকার বাসিন্দাদের ঢোকা বেরোনো তো অত খেয়াল করি না। তবে অনিমেষ স্যার একটু পরেই আবার বেরিয়ে গিয়েছিলেন, গাড়ি ছাড়াই, হেঁটে হেঁটে। এতক্ষণে মিতিনের সামনে যেন আলোর আভাস। হিসেব বোধ হয় এবার মিলবে আস্তে আস্তে। বুমবুমদের স্কুলে একটা অনুষ্ঠান ছিল আজ। নাচ, গান, নাটক, আবৃত্তি মিলিয়ে রীতিমতো জমজমাট ব্যাপার। নাটকে খরগোশ সেজেছিল বুমবুম। সাদা পোশাক পরে লম্বা লম্বা কান লাগিয়ে সে বেজায় লম্পঝম্প জুড়ল মঞ্চ জুড়ে। ছেলের কাণ্ড কারখানা দেখে মিতিন তো হেসে বাঁচে না। মা ছেলে বাড়ি ফিরল রাত ৯টায়। ঢুকতে না ঢুকতে পার্থ সরব ঘোষণা, তোমার লাবণ্য কেসের ড্রসপিন তো পড়ে গেল গো। মিতিন থমকে গেল। মানে? ক্যাচকটকট। পুলিশ আসামি পাকড়াও করে ফেলেছে। কে আসামি? জামাই বাবা জীবন, রণজয় চৌধুরী। তুমি যাকে অ্যাপোলো বলেছিলে, সেই হারামজাদা। পার্থ চোখ নাচালো। এই তো এতক্ষণ খবরে দেখাচ্ছিল হুইস্কির গ্লাসে লাবণ্য ছাড়া যে দ্বিতীয় হাতের ছাপটি পাওয়া গেছে সেটি শ্রীমান রণজয়েরই। তাই নাকি? শুধু তাই নয়, আরও অনেক কেলো বেরিয়েছে। মিস্টার অ্যাপোলো একটি আস্ত ক্যাসানোভা। বিয়ের আগে থেকেই নাকি শাশুড়ির সঙ্গে তার আশনাই ছিল।
মেয়েকে বিয়ে করেও মহব্বতে ছেদ পড়েনি, একই সঙ্গে দুদিকে ডিউটি করে যাচ্ছিল। এভরি ফ্রাইডে নাকি জোর রঙ্গলীলা চলতো শাশুড়ি জামাইয়ে, সারা দুপুর। তবে কথাই আছে না, জন জামাই ভাগনা কেউ নয় আপনা। পার্থ হ্যাঁ হা হাসল। বেটা দিয়েছে শাশুড়িকে মোক্ষম দাওয়াই। মিতিনের একটুও হাসি পেল না, গোমরা মুখে বলল, তার শাশুড়ি জামাইয়ের রিলেশনের গল্পটা কিভাবে পিকচারে এলো? কাজের মেয়েটা বলেছে, রণজয়ও কনফেস করেছে। খুনটাও? সেটা অবশ্য টিভিতে বলল না, তবে স্বীকার তো করতেই হবে, পুলিশের গুঁতো যখন পড়বে পিঠে। বাপ মেয়ের কী রিয়াকশান তাদের দেখালো খবরে? মুচ্ছমান মুখে বসে আছে দুজন, স্কিপটি নট। ফ্যামিলিতে এখন একখানা রগরগে স্ট্যান্ডাল, ঠোঁটে আর বাক্যি ফোটে। পার্থকে বেশ পুলকিত দেখাচ্ছে। ধীর পায়ে ঘরে এলো মিতিন। সালোয়ার কুর্তা বদলে নাইটি চড়িয়ে নিল গায়ে। তারপর বাথরুম টাথরুম ঘুরে ফের এসেছে সোফায়। আরতি চা রেখে গেল, চুমুক দিচ্ছে কাপে নিশ্চুপ মুখে। পার্থ টেরিয়ে টেরিয়ে মিতিনকে দেখছিল, নাক কুচকে বলল, টিকটিকি ম্যাডাম, হঠাৎ গুম? আপসেট। মিতিনের ঠোঁট নড়ল একটু। রণজয় অ্যারেস্ট হলো বলে? পার্থ খিকখিক হাসছে। নাকি তোমার আগে পুলিশ কেসটা সলভ করে ফেলল সেই শোকে? দুটোর কোনোটাই না। আমার ধারণা কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। হাসিও না তো, হুইস্কিতে আর্সেনিক, গ্লাসে হাতের ছাপ। 4টে অবধি লাবণ্যর ফ্ল্যাটে রণজয়ের প্রেজেন্স, তাদের অবৈধ সম্পর্ক, আর কি চাই? কিন্তু মোটিভ? লাবণ্য নিশ্চয়ই আশনাইটা আর টানতে চাইছিল না। জামাই তাই রাগে ঢেকে না। লাবণ্যর প্রেমে গদগদ থাকলে রণজয় মোটেই রুমকিকে বিয়ে করত না। হি হ্যাড লং টার্ম ইন্টেনশন, শ্বশুরের সম্পত্তি, সেদিক দিয়েও ভাবা যায়। রণজয়ী হয়তো নোংরা রিলেশনটা থেকে ছাড়ান পেতে চাইছিল, আধবুড়িটা রাজি হচ্ছিল না। হয়তো সে ভয় দেখিয়েছিল মেয়ের কাছে রণজয়ের আসলি চেহারা ফাঁস করে দেবে। ওই খ্যাপা মহিলার পক্ষে যা আদেও অসম্ভব নয়। আর জানাজানি হওয়া মানেই তো সর্বনাশ। এমারেল্ড টাওয়ারের দুখানা ফ্ল্যাট থেকে শুরু করে যাবতীয় অ্যাসেট মরীচিকার মতো ভ্যানিশ। অগত্যা মরিয়া হয়ে এই কুকীর্তি। এটা তাও মন্দ শোনাচ্ছে না। স্লো পয়জনিংয়ের কমপ্লেনটাও এর সঙ্গে অনেকটা মেলানো যায়। মিতিন ঘাড় নাড়ল। তবু এমন একটা বোকামি, আর্সেনিক মেশানো হুইস্কিটা ওভাবে ফেলে রেখে গেল। গ্লাস ধুয়ে জায়গা মতো রেখে দিলে তো সুইসাইড ছাড়া কিছু ভাবাই যেত না। এই সিলি ভুলগুলো করে বলেই না ক্রিমিনালরা ধরা পড়ে। পার্থ গলা ফাটিয়ে হাসল। আর তোমরা টিকটিকিরা তাদের ঘেটি পাকড়ে করে কমে খাও। যা খুশি বলতে পারো, আমি কিন্তু কনভিন্স নই। মিতিন টেবিলে কাপ নামালো। এখনও বেশ কয়েকটা ফাঁক আছে। দু একটা কোইন্সিডেন্সও ভারী অদ্ভুত। যেমন? পার্থ ভুরু কুচকল। তুমি কি এখনও লাবণ্য দেবীর হাজব্যান্ডকেই ধরে বসে আছো? আমি কাউকেই ধরে নেই, আবার কাউকে ছাড়ছিও না। বুঝেছি। পার্থ চা শেষ করে সিগারেট ধরিয়েছে। লম্বা ধোয়া ছেড়ে বলল, এমন অবশ্য হতেই পারে লোকটা জামাইকে ফাঁসিয়ে নিজে পাকাল মাছের মতো পিছলে গেল। অনিমেষবাবু যেন কখন আবার এসেছিল এমারেল্ড টাওয়ারে। অ্যাকর্ডিং টু হিজ স্টেটমেন্ট অ্যারাউন্ড 3:45। 10-20 মিনিট এদিক ওদিকও হতে পারে। সিকিউরিটির লোক ঠিক টাইম বলতে পারছে না। তাহলে সন্দেহ তো থাকেই। অফিস গিয়েও সে আবার ফিরেছিল কেন? বলেছে খুব টায়ার্ড ছিল, অথচ নিজের ফ্ল্যাটে না ঢুকে গাড়ি রেখে পার্কে গিয়ে বসে রইল। গ্লাসে কিন্তু তার হাতের ছাপ পাওয়া যায়নি। রাইট? এইখানেই তো কেসটা গুলিয়ে যাচ্ছে। কেন মিছিমিছি মগজকে ট্যাক্স করছো? ছাড়ো না। বলেই মিতিন ঠোঁট কামড়ে 2-1 সেকেন্ড ভাবল কি যেন।
তারপর মোবাইলে চেনা নম্বরটা টিপছে। আরে ম্যাডাম যে! ও প্রান্তে সুবীরের স্বরে উল্লাস। দেখেছেন তো নিউজ? চিড়িয়াকে খাঁচায় পুরেছি। মিতিন গলা মোলায়েম করে বলল, কাজটা ঠিক হলো কি? পরে পস্তাতে হবে না তো? কেন কেন কেন? কি বিষে লাবণ্য দেবীর মৃত্যু হয়েছে তা কিন্তু এখনও আননোন। আর্সেনিকে মুখ দিয়ে ওরকম গ্যাজলা বেরোয় না। রাখুন তো আপনার থিওরি। হুইস্কির সঙ্গে পাঞ্চ করে পেটে কী রিয়াকশান করেছে তার কি কোনো ঠিক আছে? তবু ভিসেরা রিপোর্ট অবধি ওয়েট করলে হতো না? আহা, চার্জশিটটা তো তারপরে ফ্রেম করব। নিশ্চিন্ত থাকুন, ভিসেরা আমাকে ডোবাবে না। ডুবতে কিন্তু হলোই সুবীর হালদারকে, পুরোটা না হলেও অনেকটাই। পুজোয় কুলু মানালি বেড়াতে গিয়েছিল মিতিনরা, ফিরল দেওয়ালির মুখে মুখে। হপ্তাখানেক পরেই এক সন্ধেবেলা সুবীরের ফোন। ম্যাডাম কি বাড়িতে আছেন? আছি। কেন? আমি আসছি, জরুরি দরকার। মিনিট 15 মধ্যেই বাড়ির সামনে পুলিশের জিপ। হন্তদন্ত পায়ে সুবীরের প্রবেশ। ধপাস করে সোফায় বসে বলল, আপনার প্রেডিকশানই ফলে গেল। মিতিন মুচকি হাসল। লাবণ্য মজুমদারের ডিসেরা রিপোর্ট এসেছে বুঝি? আজই পেলাম। মহিলার লিভার কিডনিতে আর্সেনিক পাওয়া গেছে বটে, তবে তা নিতান্ত সামান্য। লিথাল ডোজ একেবারেই নয়। তাহলে পয়জনিংটা? 2 ধরনের ওষুধের জয়েন্ট এফেক্ট। স্ট্রেঞ্জ কেস ম্যাডাম। ওষুধ? কী ওষুধ? নামগুলো হলো। বুক পকেট থেকে একখানা চিরকুট বার করল সুবীর। চোখ থেকে বেশ খানিক দূরে ধরে বিনা চশমায় পড়ছে। মোনো অ্যামিনো, অক্সিভেস্ট, ইনহিবিটরস আর আমিট্রিপটিলিন। এগুলো তো মেন্টাল ডিপ্রেশনের মেডিসিন। রিভার্স গ্রুপ, হাইলি রিঅ্যাক্টিভ। দুটো একসঙ্গে পড়লে ঘন্টা দেড়েকের মধ্যে যে কেউ মারা যাবে। তাই বুঝি? সুবীর মাথা চুলকোচ্ছে। তাহলে তো এটা সুইসাইডের কেসও হতে পারে, কিংবা মহিলা ভুল করে একসঙ্গে দুটো মেডিসিন। কিন্তু দুটো একসঙ্গে থাকবে কেন? কারেক্ট। সুবীর খাড়া হয়ে বসল। এই লাইনেও তো রণজয় চৌধুরীকে বাধা যেতে পারে। ব্যাটা নির্ঘাত আর্সেনিক মেশানো মদ গেলাতে না পেরে বাই ফোর্স ওই দুটো ওষুধ খাইয়ে কেস গুছিয়ে সাজাতে পারবেন তো? খুব পারবো। ওই ধিনী কেষ্টকে আমি ছাড়বই না। ভালো মানুষ বাবা আর নিরীহ মেয়েটাকে যে কত যন্ত্রণা দিয়েছে, সাজা বাছাধনকে পেতেই হবে। রণজয় কি এখনও জেল কাস্টাডিতে? বেরোনোর জন্য হাঁকপাক করছে। ওর বাপ দাদারা হাইকোর্ট অবধি বেল পিটিশন মুভ করেছিল, খারিজ হয়ে গেছে। রণজয়কে জেরা করে কিছু বের করা গেল? রিলেশনটা অ্যাডমিট করছে, কিন্তু মার্ডার চার্জটা মানছে না। এনিওয়ে, তুলি তো কোর্টে, তারপর দেখা যাবে। ঢকঢক 2 গ্লাস জল খেয়ে চলে গেল সুবীর। মিতিন গিয়ে দাঁড়িয়েছে ব্যালকনিতে। মিনিট 10 পর ফিরল ঘরে। পায়চারি করছে আপন মনে। হঠাৎই কী ভেবে নিজের স্টাডি রুমে এসে কাগজ কলম নিয়ে বসল। লিখছে, আঁকিবুকি কাটছে। মোবাইল তুলে আচমকা ডায়াল করল অনিমেষ মজুমদারকে। জেনে নিল ডক্টর সেনের নাম্বার। ফের মোবাইলের বোতামে আঙুল। হ্যাঁ, পেল লাবণ্য ডাক্তারকে। কথা সেরে অফ করে দিল ফোন। মাথা রাখল টেবিলে। ঘাড় গুজে বসে আছে মিতিন। বসেই আছে। বাস স্টপ থেকে রুমকিকে দেখতে পেল মিতিন। স্কুল গেট পেরিয়ে এগিয়ে আসছে মন্থর পায়ে। জীবন্ত এক বিষাদ প্রতিমা যেন। ছোট ছোট ছেলেমেয়েরা কলকল করছে চারপাশে। কোনো দিকেই ভ্রক্ষেপ নেই রুমকির। এমনই উদাস, এমনই সন্তপ্ত। কাছে গিয়ে মিতিন মৃদুস্বরে ডাকল, রুমকি। চমকেছে মেয়েটা। অবাক মুখে বলল, আপনি এখানে? আপনার কাছেই এসেছি। স্কুল ছুটির জন্য অপেক্ষা করছিলাম। দরকার আছে কোনো?
এমারেল্ড টাওয়ার তো কাছেই, চলুন না, এগোতে এগোতে কথা বলি। পড়ন্ত বেলা, হেমন্তর পেলব রোদ্দুর মায়া বিছিয়েছে পথে, টুপটাপ ঝরছে শুকনো পাতা, বাতাসে হালকা শিশিরের ভাব। হাঁটতে হাঁটতে মিতিন নিচু গলায় বলল, আপনাকে একটা গল্প শোনাব। এক দুঃখী মেয়ের কাহিনী। রুমকি ঘাড় বেঁকিয়ে তাকালো। হঠাৎ? এমনিই ইচ্ছে করছে। গল্পটা বোধ হয় আপনার চেনা চেনা লাগবে। বুনতে গিয়ে যদি কোথাও ফাঁকফোকর আসে, আপনি শুধরেও দিতে পারেন। আর চোখে রুমকিকে দেখে নিয়ে মিতিন শুরু করল। নেহাতি মধ্যবিত্ত এক তরুণীর বিয়ে হয়েছিল এক ব্রাইট ইঞ্জিনিয়ারের সঙ্গে, স্রেফ রূপের জোরে। বিয়ের বছর দেড় দুই পর তাদের একটি মেয়ে হলো। তারপর থেকেই মহিলা যেন কেমন বদলে যেতে থাকলো। তার বর সাফল্যের পেছনে হন্যে হয়ে ছুটছে। রোজগার করছেন, তার বউকে স্বাচ্ছন্দ্য আর বিলাসের উপকরণ কিনে দিচ্ছে রাশি রাশি। কিন্তু বউয়ের জন্য খরচ করার সময় তার নেই। স্বামীর সহচর্য না পেয়ে পেয়ে এক চোরা বুভুক্ষা থেকে মহিলার মধ্যে জন্ম নিল এক অদ্ভুত বিকৃতি। স্বাভাবিক ঘরোয়া জীবন আর তার পছন্দ নয়। তার চাই নিত্য নতুন উত্তেজনা, চাই নেশা, চাই উন্মাদতা, ক্লাব, পার্টি, পুরুষ মানুষ। একটু একটু করে সে চলে গেল স্বামীর হাতের বাইরে। নিজের মেয়ের দিকেও সে ফিরে তাকায়নি। মা নয়, সেই মেয়েটাকে নিয়েই আমার গল্প। কি গল্প? বলছি তো। মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে। তার একদিকে কাজপাগল বাবা, অন্যদিকে তুমুল উচ্ছৃঙ্খল মা। দুজনের মাঝখানে পড়ে সে একা, ভীষণ একা। শামুকের মতো খোলের মধ্যে নিজেকে গুটিয়ে রাখে সে। বন্ধুবান্ধবদের সঙ্গেও মিশতে পারে না। কলেজ টলেজ পাশ করে মেয়েটা মোটামুটি একটা চাকরি জুটিয়ে ফেলে ডুবে থাকতে চাইল অন্য দুনিয়ায়। এমনই এক সময়ে মেয়েটির জীবনে এলো এক অনিন্দকান্তি পুরুষ। তার মাই পরিচয় করিয়ে দিল ছেলেটার সঙ্গে। নেহাতি সাদামাটা চেহারার অন্তর্মুখী মেয়েটা স্বপ্নেও ভাবেনি এমন একটি রূপবান পুরুষ আসবে তার জীবনে। ছেলেটা তার প্রতি সামান্য আগ্রহ দেখাতেই সে পাগলের মতো ভালোবেসে ফেলল তাকে। আর বিয়ের প্রস্তাব পেয়ে সে তো আত্মহারা। বেচারা তখন গুণাক্ষরেও টের পায়নি গোটা ঘটনাটাই একটা সাজানো ছক। তার মা চেয়েছিল মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ছেলেটাকে পুরোপুরি কবজায় রাখতে, আর ছেলেটার টার্গেট ছিল সো কল্ড শ্বশুরের সম্পত্তি। যাই হোক, বিয়ের পর দিব্যি চলছিল শাশুড়ি জামাইয়ের লীলা খেলা। তবে বাইরে বাইরে নতুন একটি মেয়ে কাজে লাগার পর বাড়িতেই শুরু হয়ে গেল ফুর্তি। কাজের মেয়েটা সপ্তাহে একদিন দুপুরে বেরিয়ে যায় ঠিক সেই সময়টায়। কিন্তু কপাল খারাপ, কাজের মেয়েটা একদিন কী কারণে যেন বেরিয়েও ফিরে এলো। গোপনে দেখে ফেলল সমস্ত কীর্তিকলাপ। ব্যাস, খবর পৌঁছে গেল মেয়ের কানে। অমনি আগুন জ্বলে উঠল তার বুকে প্রতিহিংসার। ঘেন্না তোমাকে সে করতই, এবার স্থির করল একেবারে শেষ করে দেবে। শুরু হলো পরিকল্পনা মাফিক আর্সেনিক পয়জনিং। কেমিস্ট্রির ছাত্রী সে, জানে চায়ের সঙ্গে কতটুকু করে মেশালে মা ধিকি ধিকি মরবে, কিন্তু কাকপক্ষীটিও টের পাবে না। তা সে মতোই চলছিল। তবে বিধিবাম আচমকা এক বই পড়ে মার মনে দ্বন্দ্ব জাগল। শেকো বিষের লক্ষণ কেন ফুটে উঠেছে দেহে? মানসিক রোগী বলে ডাক্তারও যখন তাকে তেমন আমল দিল না, সে ছুটল ডিটেকটিভের কাছে। ডিটেকটিভ মাকে রক্ত পরীক্ষা করাতে বলেছে। জেনেই মেয়ে প্রমাদ গুনল। সর্বনাশ, এবার তো চক্রান্ত ধরা পড়ে যাবে। আর সময় নষ্ট করল না মেয়ে। প্ল্যান মাফিক শুক্রবার স্কুল যাওয়ার আগে মার কাছ থেকে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির রসিদটা চেয়ে নিল। রিপোর্টটা সে নিজেই আনবে, দুপুরে জানালো। বাবা হঠাৎ ফিরে এসেছে। বাবার অবর্তমানেই কাজটা শেষ করার ইচ্ছে ছিল তার, কিন্তু তখন আর পিছনোর উপায় নেই। স্লো পয়জনিংয়ের ব্যাপারটা জানাজানি হয়ে যাবে যে। অতএব পুরনো পরিকল্পনা মতোই 4টে বাজার মিনিট কয়েক আগে ফোন করল নিজের ফ্ল্যাটে। বর তখন 8 তলায়, ধরল না।
সঙ্গে সঙ্গে বরকে মোবাইলে ফোন। বলল, লোক আসবে, তাকে বসাও। বর তড়িঘড়ি নিচে নেমে এলো। ফ্ল্যাটে সে ফিরল কি না বুঝে নিতে ফের নিচের ল্যান্ডলাইনে ফোন। হ্যাঁ, কাটা সরে গেছে, ময়দান ফাঁকা। এবার মেয়ে সোজা গেল মায়ের ফ্ল্যাটে। জামাইয়ের সঙ্গে ব্যভিচার নিয়ে সরাসরি মাকে চার্জ করল। অমনি হিস্টেরিক হয়ে পড়ল মা। তাকে শান্ত করার জন্য মেয়ে পলকে নরম। গায়ে মাথায় হাত বুলিয়ে দুটো ওষুধ খেতে দিল। মার সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার সুবাদে সে জানত মানসিক অবসাদের ওই দুটো ওষুধ একসঙ্গে খেলে 1-1.5 ঘন্টার মধ্যেই মা মরবেই। তবু অপেক্ষা করল খানিকক্ষণ, যতক্ষণ না মার কনভালশন থামে। তারপর ঠান্ডা মাথায় সিঙ্কে নামানো দুটো গ্লাসের একটাকে রুমালে জড়িয়ে তুলে এনে তাতে ফের হুইস্কি ঢেলে 200 মিলিগ্রামের বেশি আর্সেনিক মিশিয়ে রাখল সকলের দৃষ্টির সামনে। নিঃশব্দে নিজের ফ্ল্যাটে এসে ইন্স্যুরেন্সের এজেন্টের সঙ্গে কথা বলল। চাউমিন বানালো। সে অবশ্য জানতে পারেনি তার বাবাও সেদিন ফিরেছিল ফ্ল্যাটে, খানিক আগেই। বউ আর জামাইকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ছিটকে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। এখন অবশ্য বাবা মেয়ে দুজনেরই হাড় জড়িয়েছে। মহিলাও খতম, জামাইও শ্রীঘরে। একটানা বলে থামল মিতিন। দেখছে রুমকির প্রতিক্রিয়া। অনেকক্ষণ পর রুমকির স্বর ফুটল, মেয়েটার এখন কি করা উচিত সেটা মেয়েটাই ঠিক করুক। রুমকির কাঁধে হাত রাখল মিতিন। আলতো হেসে বলল, তবে এটুকু বলতে পারি, নিজে স্যারেন্ডার না করলে মেয়েটাকে কোনো দিনই ধরা যাবে না। নিঝুম হয়ে শুনল রুমকি। নিঃশব্দে অতিক্রম করল বাকি পথটুকু। এমারেল্ড টাওয়ারের গেটে পৌঁছে নির্জীব চোখে একবার দেখল মিতিনকে। তারপর চলে গেল পায়ে পায়ে। পরদিন সকালে সুবীর হালদারের ফোন পেল মিতিন। এমারেল্ড টাওয়ারে আবার অস্বাভাবিক মৃত্যু। এবার 8 তলা নয়, 3 তলায়। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে রুমকি। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা 20। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।